হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো, তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা প্রত্যেক ভিডিওর মতো আজকের ভিডিওতেও গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা করব। তো আমরা গত ভিডিওতে শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান বা ফ্যাক্টরস অফ এডুকেশান এই অংশের শিক্ষার্থী অর্থাৎ লার্নার এই পার্টটি আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা অনেক ডিটেলসে আলোচনা করেছি। তো আমি ভিডিওটা দেখার পরে দেখলাম যে কিছু কিছু বিষয় কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তো সেই বিষয়টা আমি আজকে একটু আলোচনা করে দিয়ে তারপরের বিষয় অর্থাৎ শিক্ষক এই বিষয়টা আমরা আলোচনা করব। তো দেখো, আমরা আগের যে ভিডিওটা সেখানে আমরা জেনেছি কি যে শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তারকারী দুটো উপাদান কি বংশগতি এবং পরিবেশ, তাই তো? তো সেখানে বংশগতিতে আমরা পুরো ডিটেলসে আলোচনা করেছি, সেখানে কোনো সমস্যা নেই। তো পরিবেশটা আলোচনা আমরা পুরোটাই করেছি, ডিটেলসেই করেছি, কিন্তু কিছুটা বিষয় তো মিস্টেক হয়ে গেছে। তো সেটা হচ্ছে কি না, পরিবেশের যে ইংরেজি ভার্সান বা ইংরেজি যে নাম বা ইংরেজি প্রতিশব্দ সেটা কি না এনভিরনমেন্ট, বা এটাকে আমরা বলতে পারি এনভায়রনমেন্ট। তো এই এনভায়রনমেন্ট শব্দটি, এই যে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট, এই শব্দটি ফার্সি শব্দ, এই যে শব্দটা এটা ফার্সি শব্দ এনভায়রনার বা এনভিরোনার আমরা বলতে পারি। তো সেই শব্দ থেকে এসেছে। এখানে আমাদের মনে রাখতে হবে ভালোভাবে যে এটা কিন্তু একটা কি শব্দ, ফার্সি শব্দ। এটা কি শব্দ, ফার্সি বা ফরাসি শব্দ, ঠিক আছে? এটা কিন্তু একটা ফরাসি শব্দ, এটা মনে রাখতে হবে। কারণ এটা হচ্ছে এমসিকিউতে থাকতে পারে যে পরিবেশ শব্দটি যে শব্দ থেকে এসেছে সেই শব্দটি একটি কি শব্দ, সেখানে অন্যান্য ভাষা থাকতে পারে, সেখানে ফরাসি শব্দ পেলে আমরা ফরাসি শব্দের অপশানটা বেছে নেব। তো এই এনভিরনার শব্দটির অর্থ কি না পরিবেষ্টিত করে থাকা। তাহলে আমরা কি জানলাম যে পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট, সেটি ফার্সি শব্দ এনভিরনার থেকে এসেছে, যার অর্থ হলো পরিবেষ্টিত করে থাকা। আচ্ছা, আগের ভিডিওতে আমরা বংশগতিতে যে বংশগতিবিদরা ছিলেন, যারা বংশগতিতে বিশ্বাস করেন, তো তাদের নামগুলো জেনেছিলাম। তো সেগুলো কি কি না গ্যালটন, ডগার্ড, ডাগডেল, টারম্যান, ল্যামার্ক, ম্যাকডুগাল, কার্ল পিয়ারসন, দ্য ভ্রিস আরও রয়েছেন। তো সেখানে আমরা লাগাতে পারি কি প্রমুখ। তো বংশগতির মতো পরিবেশেও পরিবেশবাদী কয়েকজনের নাম রয়েছে, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। যে এখানে প্রশ্নটা কীরকম আছে, ধরো বলে দিবে যে নিচের অপশানগুলির মধ্যে পরিবেশবাদী হলেন কে। তো সেখানে হয়তো থাকলো গ্যালটন, ডগার্ড, ডাগডেল, ওয়াটসন। সেখান থেকে আমাদের ওয়াটসন অপশানটা নিতে হবে। তো এগুলো আমাদের মনে রাখা জরুরি। তো পরিবেশবাদীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়াটসন, স্টারব্রুক, ক্যাটেল, রুসো, অটো ক্লিয়েনবার্গ, ফ্রিম্যান। তো আমার মনে হয় এখান থেকে দেখতে পাচ্ছি এবারে যে ওয়াটসন, তাহলে পরিবেশবাদীর মধ্যে উল্লেখযোগ্য কারা হলো যে ওয়াটসন, স্টারব্রুক, ক্যাটেল, রুসো, অটো ক্লিয়েনবার্গ, ফ্রিম্যান, বারবারা বার্কস। তো এখানে আর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো কি ওয়াটসনের মত। পরিবেশবাদী ওয়াটসন বা আচরণবাদী ওয়াটসন তিনি পরিবেশের উপর বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে শিক্ষার্থীর উপর পরিবেশের প্রভাবই সর্বাধিক। তো তিনি একটা মত দিয়েছিলেন, সেটা কি তিনি বলেছিলেন যে আমাকে কোনো একটা শিশু দাও, তোমরা যেভাবে চাইবে সেভাবে আমি করে তুলব, এটা বলেছিলেন ওয়াটসন। তো এইটা ছিল আমাদের বাদ বাকি অংশ, যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করিনি। তো আজকে আমরা আলোচনা করব কোনটা, শিক্ষক বা টিচার। তাহলে আমাদের আজকের আলোচনার পার্ট কি, টিচার বা শিক্ষক। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার অংশ কি টিচার বা শিক্ষক। তো দেখো এই টিচার বা শিক্ষক কি, আমরা জেনেছি কি যে শিক্ষা ব্যবস্থার চারটি গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, পরিবেশ। সেখানে প্রধান উপাদান শিক্ষার্থী। তো তারপরে চলে আসছে কি শিক্ষক। দেখো শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকেন কিন্তু শিক্ষক। শিক্ষার্থী হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে, কিন্তু তার মধ্যে জ্ঞান সঞ্চালন করা, শিক্ষার্থীকে নির্দেশনা দেওয়া, শিক্ষার্থীকে সঠিকভাবে পরিচালিত করা, সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করা, সেটা কিন্তু শিক্ষকের উপর রয়েছে। মানে শিক্ষক সে ব্যাপারে দায়িত্বগুলো পালন করেন।
তাহলে শিক্ষক কিন্তু একটা গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদান। তাহলে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সক্রিয় আর এক উপাদান হলো কি শিক্ষক। তো শিক্ষক সম্পর্কে অনেক ব্যক্তি অনেক কথা বলেছেন, যেমন জন অ্যাডামস। তো কার কথা জানবো? জন অ্যাডামস। জন অ্যাডামস কি বলেছেন? যে শিক্ষক হলেন মানুষ তৈরির কারিগর। তিনি কি বলেছেন? শিক্ষক হলেন মানুষ তৈরি কারিগর, অর্থাৎ কি মেকার অফ ম্যান, মেকার অফ ম্যান। শিক্ষক হলেন মানুষ তৈরি কারিগর। আবার তিনি কি বলেছেন? যে শিক্ষক হলেন জাতির আলোক বর্তিকাবাহী। তো এখানে একটা শব্দ রয়েছে কি আলোক বর্তিকাবাহী, আলোক বর্তিকাবাহী। দেখো আলোক বর্তিকাবাহী কথার অর্থ কি না, যিনি অর্থাৎ যে ব্যক্তি জাতির মধ্যে আলো নিয়ে আসবে, অর্থাৎ কি জাতিটাকে আরো উন্নত করে তুলবে, অর্থাৎ জাতির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেবে, তো তিনি হলেন শিক্ষক। তাহলে তিনি কি বললেন? যে শিক্ষক হলেন জাতির আলোক বর্তিকাবাহী, জাতির মধ্যে যিনি শিক্ষার আলো ছড়িয়ে দেন। শিক্ষা পেলেই তো জাতি উন্নতি হবে, সে ভবিষ্যৎ সম্পর্কে বর্তমান সম্পর্কে ভাবতে শিখবে। তো এই কারণে তিনি এমন কথা বলেছেন। তো এখানে গান্ধীজিও একটা ভালো কথা বলেছেন। গান্ধীজি কি বলেছেন? গান্ধীজি বলেছেন যে যে কোনো মূল্যে আমরা আমাদের সন্তানদের জন্য উপযুক্ত শিক্ষক সংগ্রহ করবই। তাহলে গান্ধীজি কি বললেন? যে যে কোনো মূল্যে আমরা আমাদের সন্তানদের জন্য উপযুক্ত শিক্ষক সংগ্রহ করব, এটা বলেছেন কে? গান্ধীজি। এছাড়াও কোঠারি কমিশন, কি বললাম? কোঠারি কমিশন, এটা একটা সংগঠন, শিক্ষামূলক সংগঠন। কোঠারি কমিশন, ডক্টর VS কোঠারির নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। তো যাই হোক, এই কোঠারি কমিশন বলেছে কি যে মর্যাদার বিচারে শিক্ষকের ওপরে কোনো মানুষ উঠতে পারে না। তাহলে যদি পরীক্ষায় থাকে যে মর্যাদার বিচারে শিক্ষকের উপরে কোনো মানুষ উঠতে পারে না, এটা কে বলেছে বা কোন কমিশন বলেছে? সেখানে আরও অন্যান্য কমিশন থাকতে পারে, সেখান থেকে আমাদের কোঠারি কমিশন অপশান চুজ করতে হবে। তো আমরা জানলাম কি যে শিক্ষকের ব্যাপারে কে কে কি কি বলেছেন, তাই তো? তো এরপর আমরা শিক্ষকের বাদবাকি অংশটা আলোচনা করব। দেখো, একজন শিক্ষকের ব্যাপারে আলোচনা করতে হলে তার কি আলোচনা করা উচিত? তো সেই আলোচনার বিষয়গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো একটা হচ্ছে কি, একটা হলো কি যে শিক্ষকের গুণাবলী, শিক্ষকের গুণাবলী। আর একটা কি, শিক্ষকের কার্যাবলী। তাহলে এই গুণাবলীকে আমরা আর একটা বলতে পারি, সেটা হচ্ছে কি বৈশিষ্ট্যাবলী। ঠিক আছে? আর কার্যাবলীকে বলতে পারি কি দায়িত্ব। ঠিক আছে? তো শিক্ষকের গুণাবলী বা শিক্ষক যা সমস্ত যত কিছু কার্যাবলী করেন, সে শ্রেণীকক্ষে হোক, বিদ্যালয়ে বা যাই হোক, সমাজ ব্যবস্থায়, বাড়িতে, যাই হোক না কেন, সেই সমস্ত দায়িত্বগুলিকে আমরা এই দুটো ভাগে আলোচনা করতে পারি। তো প্রথমে কি রয়েছে? বৈশিষ্ট্যাবলী বা গুণাবলী। তাহলে শিক্ষকের অর্থাৎ আধুনিক শিক্ষকের, একজন আদর্শ শিক্ষকের কি রকম গুণাবলী হওয়া দরকার বা তার বৈশিষ্ট্যাবলী কেমন হবে, তো সেগুলো আমরা আলোচনা করব। তো একজন শিক্ষক অবশ্যই কি হবেন? চরিত্রবান হবেন। তার চরিত্রে কোনো প্রকারের কুমন্তব্য বা কুদাগ থাকবে না, তিনি কোনো রকম খারাপ আচরণের সঙ্গে যুক্ত থাকবেন না। অর্থাৎ একজন শিক্ষক অবশ্যই শিক্ষার্থীদের কাছে রোল মডেল হয়ে উঠবেন, আদর্শ হয়ে উঠবেন শিক্ষার্থীদের কাছে। অর্থাৎ কি একজন শিক্ষক তাহলে কি হবে? চরিত্রবান হবে। চরিত্রবান। তাহলে একজন শিক্ষক কি হলো? চরিত্রবান। তো একজন শিক্ষক অবশ্যই বিদ্যালয়ের সমস্ত নিয়ম নীতিকে মেনে চলবেন, অর্থাৎ কি তিনি নিয়মানুবর্তিতা, এই যে গুণাবলী তার মধ্যে থাকবে, নিয়মানুবর্তী হবেন তিনি। তাহলে তিনি কি হবেন?
নিয়মানুবর্তী। অর্থাৎ কি একজন শিক্ষক অবশ্যই নিয়মানুবর্তী হবেন, তিনি বিদ্যালয়ের সমস্ত নিয়ম শৃঙ্খলাকে মেনে চলবেন, তিনি নিজেও নিয়ম শৃঙ্খলাকে মেনে চলবেন এবং শিক্ষার্থীদেরকেও মেনে চলার জন্য উৎসাহিত করবেন। তো এক্ষেত্রে আমরা জানলাম কি শিক্ষক চরিত্রবান হবেন, নিয়মানুবর্তী হবেন, আর কি হবেন? তো একজন শিক্ষককে চরিত্রবান এবং নিয়মানুবর্তিতা বাদেও আরো অনেক গুণাবলী থাকা দরকার। সেটা কি কি? ধৈর্যশীল। তো একজন শিক্ষককে অবশ্যই ধৈর্যতা সঙ্গে অর্থাৎ ধৈর্য ধরে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে। যারা অল্প মেধা সম্পন্ন বা যারা অধিক মেধা সম্পন্ন তাদেরকে নিয়ে কাজ করতে হবে ধৈর্যতার সঙ্গে। তো এ কারণে অবশ্যই শিক্ষককে হতে হবে ধৈর্যশীল। ঠিক আছে, তো ধৈর্যশীল হতে হবে অবশ্যই। আর কি হবে না, নিরপেক্ষ হবেন। অর্থাৎ কি না, তিনি কোনো শিক্ষার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। তিনি এই শিক্ষার্থীকে বেশি ভালোবাসবেন, ওই শিক্ষার্থীকে বেশি কি বলা যায় বেশি পড়া ধরবেন, বা ওই শিক্ষার্থীর প্রতি তিনি মনোযোগ পেষণ করবেন না। তো এই বিষয়গুলো জানানো হয়। অর্থাৎ কি তিনি পক্ষপাতমূলক আচরণ করবেন না, তিনি হবেন তাহলে কেমন না, নিরপেক্ষ। তাহলে তিনি হবেন কি না, নিরপেক্ষ। তো আর কি গুণাবলী রয়েছে শিক্ষকের মধ্যে বা থাকা উচিত, সেটা হচ্ছে কি, তো তিনি হবেন কি না, স্বাস্থ্যবান। তিনি হবেন কি, স্বাস্থ্যবান। একজন শিক্ষক অবশ্যই স্বাস্থ্যবান হবেন। তিনি যদি স্বাস্থ্যবান হন তাহলে তিনি বিদ্যালয়ের সমগ্র কার্যাবলীতে নিজে উদ্যোগী হবেন এবং সমগ্র শিক্ষার্থীকে কার্যাবলীতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে পারবেন। তো এদিক থেকে তাকে অবশ্যই স্বাস্থ্যবান হতেই হবে। আর কি না, বিচক্ষণ হবেন। তিনি কি হবেন, বিচক্ষণ। অর্থাৎ কি একজন শিক্ষক অবশ্যই বিচক্ষণতার সঙ্গে সমস্ত কার্যাবলীকে, বিদ্যালয়ের যে কার্যাবলী সেটাকে পরিচালনা করবেন। ঠিক আছে, তার সমস্ত কার্যাবলীর মধ্যে বিচক্ষণতা থাকবে। ঠিক আছে, তো তিনি সমস্ত বিষয়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে, সহানুভূতিশীলতার সঙ্গে, উদারতার সঙ্গে সমগ্র কার্যাবলীকে পরিচালনা করবেন। এজন্য অবশ্যই তাকে বিচক্ষণ হতে হবে। তো আর কি গুণাবলী রয়েছে? একজন শিক্ষককে অবশ্যই ছাত্রপ্রেমী হতে হবে। তাহলে একজন শিক্ষককে অবশ্যই কি ছাত্রপ্রেমী হতে হবে। অর্থাৎ তিনি শিক্ষার্থীদের ভালোবাসবেন, যথেষ্ট ভালোবাসবেন এবং ভালোবাসা দিয়ে তাদেরকে পড়ানোর চেষ্টা করবেন, অর্থাৎ তাদেরকে শিক্ষাদানের চেষ্টা করবেন। এর জন্য শিক্ষককে অবশ্যই ছাত্রপ্রেমী হতে হবে। এছাড়াও কি না, পেশার প্রতি ভালোবাসা। পেশার প্রতি ভালোবাসা, পেশার প্রতি ভালোবাসা। অর্থাৎ কি তিনি যে পেশার প্রতি যুক্ত, অর্থাৎ শিক্ষকতার পেশার প্রতি যুক্ত, তো তিনি তার পেশাকে মর্যাদা দেবেন। তিনি যে শুধুমাত্র অর্থের বিনিময়ে পড়াচ্ছেন বা শিক্ষকতা করছেন এমন মনোভাব তার মধ্যে থাকা চলবে না। ঠিক আছে, তো এই কারণেই বলা হচ্ছে কি তিনি তার পেশাটাকে মর্যাদা দিবেন। ঠিক আছে, তো আর কি রয়েছে গুণাবলীর মধ্যে? উন্নত মানসিক স্বাস্থ্য। উন্নত মানসিক স্বাস্থ্য অর্থাৎ কি তিনি মানসিক দিক থেকে উন্নত মনের হবেন। তিনি সংকীর্ণ মনের অধিকারী হবেন না, তিনি যথেষ্ট উদার এবং ব্যাপক হবেন। তিনি সমগ্র শিক্ষার্থীদের মধ্যে নিজের জীবনাদর্শকে ছড়িয়ে দেবেন। তো এখানে আমরা আর একটা বিষয় আলোচনা করতে পারি, সেটা কি না, জীবনাদর্শ। শিক্ষকের অবশ্যই উচ্চ জীবনাদর্শ থাকবে, যার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের উপরে প্রভাব বিস্তার করবেন। অর্থাৎ কি শিক্ষকের জীবনাদর্শ শিক্ষার্থীদের জীবনাদর্শকে প্রভাবিত করবে, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যেও উন্নত জীবনাদর্শ গড়ে ওঠে। তো শিক্ষকের আরো গুণাবলী রয়েছে, যেমন কি না, তিনি হবেন কি একজন সমাজসেবী হবেন। তিনি হবেন কি একজন সমাজ সেবী। একজন শিক্ষক অবশ্যই সমাজসেবী হবেন। তিনি সমাজের বিভিন্ন কাজে নিজেকে অংশগ্রহণ করাবেন, এমনকি তিনি শিক্ষার্থীদেরকেও সেই সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণে উৎসাহিত করবেন। সে কারণে একজন শিক্ষকের অবশ্যই সমাজসেবী হওয়া দরকার। তো আরও এর বৈশিষ্ট্যাবলী বা গুণাবলীর মধ্যে রয়েছে, সেটা কি, সেটা কি না, রাষ্ট্রের প্রতি আনুগত্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য।
তাহলে একজন শিক্ষকের অবশ্যই রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা দরকার, অর্থাৎ তিনি দেশের কথা, সমাজের কথা, জাতির কথা ভেবে শিক্ষার্থীদের শিক্ষাদান করবেন, যাতে শিক্ষার্থীরাও ভবিষ্যতে রাষ্ট্রের উন্নতিতে, সমাজের উন্নতিতে, জাতির উন্নতিতে কাজে লাগতে পারে। তো এই কারণে বলা হচ্ছে তিনি রাষ্ট্রের প্রতি অবশ্যই আনুগত্য হবেন। তো এখানে আমরা আরও একটি পয়েন্ট আলোচনা করতে পারি। তো সেটা কি? তো সেটা হচ্ছে কি না, সুনাগরিক। তো একজন শিক্ষক অবশ্যই সুনাগরিক হবেন, দায়িত্বশীল সুনাগরিক। তিনি নিজে যদি দায়িত্বশীল সুনাগরিক হন, তাহলে শিক্ষার্থীদের তিনি এমনভাবে পরিচালিত করবেন, শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষাদান করবেন, যাতে শিক্ষার্থীরাও ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে উঠতে পারে। তো দেখো, এগুলো আমরা আলোচনা করলাম কি শিক্ষকের গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী, যেগুলো শিক্ষকের মধ্যে থাকা অনিবার্য। একজন শিক্ষকের মধ্যে এই সকল গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী থাকলে তাকেই আমরা একজন আদর্শ শিক্ষক বলে মানব বা আদর্শ শিক্ষক বলে ধরব, যে জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য উন্নতির চাবিকাঠি হয়ে উঠবে। তাহলে এবার আমরা জেনে নেব কি না শিক্ষকের কার্যাবলী বা দায়িত্ব, অর্থাৎ একজন শিক্ষক বিদ্যালয়ে কি কি করবেন, তার কি কি করা উচিত, সেগুলো কি কি। তো বিদ্যালয়ে শিক্ষক বিভিন্ন দায়িত্ব বা কার্যাবলী পালন করেন, যাতে সমগ্র বিদ্যালয়ের যে ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হয়। সেখানে তার এক গুরুত্বপূর্ণ দায়িত্ববলী হলো কি না শিক্ষার পরিকল্পনা রচনা। শিক্ষার পরিকল্পনার রচনা, অর্থাৎ একজন শিক্ষক অবশ্যই শিক্ষার পরিকল্পনা রচনা করবেন। অর্থাৎ কি শিক্ষা পরিকল্পনাটা কি না কিভাবে সমগ্র শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটাকে পরিচালিত করা হবে, কিভাবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার যে বিষয়গুলো বা জ্ঞানগুলো সেগুলো কিভাবে সঞ্চালিত করা হবে, তার জন্য যে পরিকল্পনা সেটা তিনি আগে রচনা করবেন, তারপর তিনি শিক্ষাদানে অগ্রসর হবেন। এটা হলো শিক্ষকের গুরুত্বপূর্ণ এক দায়িত্ব। আর কি সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীন বিকাশ, তো কার সর্বাঙ্গীন বিকাশ? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। শিক্ষকের নজর সর্বদাই থাকবে যাতে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে, অর্থাৎ শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক, প্রাক্ষবিক ইত্যাদি সকল দিকের সঠিক বিকাশ ঘটে, সেদিকে তার লক্ষ্য থাকবে। অর্থাৎ একজন শিক্ষকের এটা নিশ্চিত করা উচিত যে শিক্ষার মাধ্যমে অবশ্যই শিক্ষার্থীর মধ্যে সর্বাঙ্গীন বিকাশ হওয়া যুক্তিযুক্ত বা উচিত। তাহলে এটা কিন্তু শিক্ষকের এক গুরুত্বপূর্ণ লক্ষ্য বা দায়িত্ববলী। বাস্তব অভিজ্ঞতা অর্জন। বাস্তব অভিজ্ঞতা অর্জন। দেখো, একজন শিক্ষক অবশ্যই শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবেন। অর্থাৎ কি না তিনি শিক্ষার্থীদেরকে এমনভাবে পড়াবেন বা এমন কৌশলে শিক্ষার্থীদেরকে পাঠদান করবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হয়। অর্থাৎ তিনি যে সমস্ত উদাহরণগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন সেগুলো যেন বাস্তব ভিত্তিক হয়, বাস্তব থেকে যেন সেই উদাহরণগুলো নেওয়া হয়, তবেই তো শিক্ষার্থীর মধ্যে বাস্তব অভিজ্ঞতা অর্জিত হবে। তো এ কারণে বলা হচ্ছে যে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করাও শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্বাবলীর মধ্যে পড়ে। তো এরপর রয়েছে কি পাঠ্যক্রম নির্ধারণ। পাঠ্যক্রম নির্ধারণ। তাহলে কি হলো পাঠ্যক্রম নির্ধারণ, অর্থাৎ শিক্ষকের যে গুরুত্বপূর্ণ দায়িত্বাবলী তার মধ্যে অবশ্যই পাঠ্যক্রম নির্ধারণও পড়ে। কারণ তিনি এমনভাবে পাঠ্যক্রমগুলো নির্ধারণ করবেন যাতে সেগুলি শিক্ষার্থীর ভবিষ্যতে কোনো কর্মের অর্জনে বা কোনো উৎপাদনমুখী বা বৃত্তিমুখী কাজে প্রবেশের ক্ষেত্রে সহায়তা করে। অর্থাৎ কি শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, আগ্রহ, প্রবণতাকে গুরুত্ব দিতে হবে এবং সমাজের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম রচনা করতে হবে। তো আর কি উপযুক্ত পরিবেশ রচনা। উপযুক্ত পরিবেশ, তাহলে কি বলা হচ্ছে যে একজন শিক্ষকের অবশ্যই উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। অর্থাৎ কি সমগ্র শিক্ষা ব্যবস্থা
পরিচালিত হয় একটা উপযুক্ত পরিবেশে। প্রত্যেক শিক্ষার্থী যে শিক্ষা গ্রহণ করে বা শিক্ষক যে শিক্ষা দান করে, সেখানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কে? শিক্ষক। একজন শিক্ষককে অবশ্যই শিক্ষার জন্য, শিক্ষার্থীর জন্য উপযুক্ত পরিবেশ রচনা করতে হবে, যেখানে থেকে শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। তো এ কারণে বলা হচ্ছে শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো উপযুক্ত পরিবেশ। তো এরপরে কি রয়েছে, যে পরিবারের সঙ্গে যোগাযোগ। পরিবারের সঙ্গে যোগাযোগ, অর্থাৎ কি একজন শিক্ষককে অবশ্যই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন? শিক্ষার্থী সঠিকভাবে বাড়িতে অনুশীলন করছে কিনা, তো সে ব্যাপারে জানার জন্য শিক্ষককে অবশ্যই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। শিক্ষার্থীর অগ্রগতি যেভাবে হচ্ছে সে ব্যাপারে শিক্ষককেও শিক্ষার্থীর পরিবারকে সচেতন করতে হবে। এমনকি শিক্ষার্থী সঠিকভাবে বাড়িতে অনুশীলন করছে কিনা সে ব্যাপারে জানার জন্যেও শিক্ষককে অবশ্যই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তো এরপর আর কি রয়েছে শিক্ষকের দায়িত্বাবলীর মধ্যে, সেটা হলো কি না মূল্যায়ন পরিচালনা। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের অগ্রগতি কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে তা জানার জন্য পরীক্ষার ব্যবস্থা থাকে বা মূল্যায়নের ব্যবস্থা থাকে। তো সেই মূল্যায়ন ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালিত করার দায়িত্ব কিন্তু শিক্ষকের উপর। সেই মূল্যায়নে যাতে নিরপেক্ষতা বজায় থাকে, যাতে সঠিকভাবে মূল্যায়ন প্রক্রিয়াটা পরিচালিত হয়, সেদিকটা লক্ষ্য রাখার দায়িত্ব একজন আদর্শ শিক্ষকের থাকা দরকার। তো একজন আদর্শ শিক্ষকের দায়িত্বাবলী হিসেবে বা কার্যাবলী হিসেবে আমরা আর একটা বিষয় আলোচনা করতে পারি, সেটা কি না জীবনাদর্শন। জীবনাদর্শ অথবা জীবনাদর্শন। তো যাই হোক, যে জীবনাদর্শন বা জীবনাদর্শ বিষয়টা কি? জীবনাদর্শ হলো জীবনের আদর্শ। একজন সুশিক্ষক তিনি যদি সঠিকভাবে নিজের জীবনাদর্শকে গড়ে তুলতে পারেন, তবেই তিনি শিক্ষার্থীদেরকেও সঠিক জীবনাদর্শের শিক্ষা দিতে পারবেন। একজন শিক্ষকের অবশ্যই দায়িত্ব থাকে যে শিক্ষার্থীদের মধ্যে যাতে সঠিক জীবনাদর্শন গড়ে ওঠে। যদি সঠিক জীবনাদর্শন গড়ে ওঠে, তবেই শিক্ষার্থীরা সমাজের সঙ্গে সঠিকভাবে মিথস্ক্রিয়া করতে পারবে, দেশকে, জাতিকে, সমাজকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে, বর্তমান সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে পারবে, অতীত থেকে শিক্ষা নিতে পারবে। তো এগুলির মূল কারণ হচ্ছে সঠিক জীবনাদর্শন। তাহলে একজন শিক্ষকের দায়িত্বের মধ্যে অবশ্যই পড়ে যে তিনি শিক্ষার্থীদের মধ্যে সঠিক জীবনাদর্শ গড়ে তুলবেন। তো যাই হোক, এগুলো কি হলো না শিক্ষকের কার্যাবলী বা দায়িত্বাবলী, যেগুলো তিনি শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে পালন করে থাকেন। তো হ্যাঁ, আর একটা বিষয় কি, যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষককে কি বলা হয় জানো? একজন শিক্ষককে বলা হয়, একজন শিক্ষক অবশ্যই হবেন একজন বন্ধু, দার্শনিক আর কি পথপ্রদর্শক। তাহলে একজন শিক্ষক হবেন কে? বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। কার বন্ধু, কার দার্শনিক, কার পথপ্রদর্শক? একজন শিক্ষার্থীর। তাহলে একজন শিক্ষক বন্ধু হবেন কেন? না বন্ধুর মতো তিনি শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশা করবেন। যদি শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করে, তবেই তো শিক্ষার্থী শিক্ষকের কাছে তার নিজের মনের সমস্ত কথা শিক্ষককে জানাবে বা ব্যক্ত করবে শিক্ষকের সামনে। তো এ কারণে বলা হচ্ছে যে শিক্ষক অবশ্যই শিক্ষার্থীর বন্ধু হবেন। আর দার্শনিক হবে কেন? না একজন শিক্ষক অবশ্যই দার্শনিক হবেন। তিনি যদি সঠিকভাবে দর্শনকে জেনে থাকেন, তাহলে একজন শিক্ষার্থীর ভাবনা, তার আচার আচরণের আভ্যন্তরীণ দিকটাকে তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন, যে শিক্ষার্থী কেন এমন আচরণ করছে, শিক্ষার্থী কেন এমন দিকে যেতে চাইছে, কেন এমন কথা বলছে, এগুলো তিনি বুঝতে পারবেন বা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন। তো সেই জন্য একজন শিক্ষককে অবশ্যই দার্শনিক হতে হবে। আর কি একজন পথপ্রদর্শক। কেন বলা হচ্ছে পথপ্রদর্শক? পথকে যিনি প্রদর্শন করান তিনি তো পথপ্রদর্শক। অর্থাৎ শিক্ষার্থীদের কোন দিকে যেতে হবে, কোন বিষয় নিয়ে পড়তে হবে, কোন দিকে গেলে শিক্ষার্থীর পক্ষে ভালো, সমাজের পক্ষে ভালো, সে বিষয়টা শিক্ষক শিক্ষার্থীদের সঠিকভাবে নির্দেশ দেবেন। অর্থাৎ কি একজন শিক্ষক অবশ্যই শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শিক্ষা দর্শন
অর্থাৎ শিক্ষা সম্পর্কে নির্দেশনা, বৃত্তি সম্পর্কে নির্দেশনা দেবেন সঠিকভাবে, যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে নিজেদের পথে অগ্রসর হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে কি শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। তো আমরা আজকের এই আলোচনায় শিক্ষকের গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী, শিক্ষকের কার্যাবলী বা দায়িত্বাবলী, অর্থাৎ একজন শিক্ষক কেমন হবেন বা তার আচরণ কেমন হওয়া উচিত, তার কী কী গুণাবলী থাকা দরকার, সে ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ার বা পরিষ্কার একটা ধারণা করতে পেরেছি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কারিকুলাম বা পাঠ্যক্রম, এনভায়রনমেন্ট, পরিবেশ, আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো এই চ্যানেলে বা নতুন এই ভিডিওটা দেখছো, তোমাদের বলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো, কারণ পরবর্তী ভিডিওগুলো অথবা আগের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে সেটা দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলো আলোচনা করব। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের খেয়াল রেখো।